যে একটি সেপারেশন হচ্ছে বা ডিভোর্স হচ্ছে কার সাথে হচ্ছে, স্বামী এবং স্ত্রীর মাঝে হচ্ছে, কিন্তু সন্তানের সাথে কিন্তু মায়ের কোনো ডিভোর্স হচ্ছে না, সন্তানের সাথে কিন্তু বাবার কোনো সেপারেশন হচ্ছে না। ফলে সেই জায়গাটিতেও বাবার কি দায়িত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, মায়ের কি দায়িত্ব রয়েছে, সেটা কিন্তু আমি শুনেছিলাম অ্যাটাচমেন্ট যদি ভালো থাকে মায়ের সাথে বাবার সাথে, এবং টাচ, বডিতে যে কোনো জায়গায় টাচ, আমরা বলি টাচ হচ্ছে আমার অ্যাফেকশন, আমার অ্যাডোর, এগুলোকে প্রকাশ করার একটি সবচাইতে গুরুত্বপূর্ণ উপায়। আমরা কেউ দুঃখ পেলে তার মাথায় একটু হাত দিই, তার হাতটা ধরি, পাশে বসি, এই যে টাচ করি আমি, কিন্তু আমার ফিলিংস, আমার এনার্জি তার ভিতরে দিচ্ছি এবং তার কাছে টার্ন করে বলছি। বলে 30 বছর আগে আমি তো বলতে পারি, বাহ ওই ছেলেটি তো অনেক মোটা, 30 বছর আগে আমি বলেছি, আজকে যদি আমি শব্দটা বলি আমার সন্তান কিন্তু সাথে সাথে রিঅ্যাক্ট করবে, তাই না? সে বলবে না তুমি মোটাকে মোটা কেন বলছো, ওর একটু ওজন, তুমি এটাকে কেন ওকে বডি শেমিং করছো। তার মানে কি তার কাছে এই ধারণাটা আছে এবং সে তার ধারণা দিয়ে কিন্তু আমার আচরণকে বিচার করছে। ফলে সেই জায়গাটা প্যারেন্টরা টাইগার প্যারেন্টিং করে। সুতরাং টাইগার প্যারেন্টিং না করে তাদেরকে একটু এলিফ্যান্ট প্যারেন্টিং করতে হবে। হাতি যেভাবে তার বাচ্চাকে আগলে রাখে, যখন দেখবেন তার শিশুরা যখন থাকে, হাতি তাকে ঢেকে রাখে। হাতির মা যখন সন্তানকে ব্রেস্টফিড করায়, সেও কিন্তু একটু 4-5টি হাতি তাকে ঢেকে রাখে এবং একটা প্রাইভেসি তৈরি করে ব্রেস্টফিড করায়, রাইট। এবং হাতি তার সন্তানের কোনো বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে প্রোটেক্ট করে, কিন্তু তাকে ওভার প্রোটেক্ট করে না। মানসিক শান্তি, পৃথিবীতে আমরা যে কাজই করি না কেন, আমি অফিস চালাই, আমি বাড়ি চালাই, আমি ক্রিয়েটিভ ওয়ার্ক করি, আমি খুব বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, আমি যেই পেশায় থাকি না কেন, বাট আমি কোনো পেশায়ও যদি না থাকি, দিন শেষে আমরা সবাই একটি জিনিসের জন্যই ড্রাইভ দেই। একটা কথা আমরা বলি, দেখো আমি কাজ করছি কেন, দিন শেষে ভাতের জন্য। সো মানে ভাতটা খেতে হবে, মানে হচ্ছে আমার আর্নিং হচ্ছে, টাকাটা আসবে, আমি খেয়ে পড়ে বেঁচে থাকবো। এটা যেমন একটি ডায়লগ আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, তেমনি এখন আমরা যেটা বুঝি, দিন শেষে আসলে আমরা শান্তি খুঁজি, দিন শেষে আমরা সুখ শান্তির কাছে যাই। আসলে সুখটা কি? সুখ যখন আমি পাই তখন আমি শান্তি ফিল করি। সো এই শান্তির জীবনটাই আমাদের সবার কাম্য। এখন এত স্ট্রেসফুল একটি সমাজে আমরা বসবাস করি, চারপাশের মানুষ যেচে এসে আমাদেরকে স্ট্রেস দেয়, আমরাও যেচে নেচে স্ট্রেস নিয়ে ফেলি। আমরা কখনো বুঝি না যে আমি হয়তোবা এই লাইনটি বললাম, এই লাইনটি আমার সামনের মানুষকে কতটা স্ট্রেস দিচ্ছে, আমরা হয়তোবা বুঝি না, বাট আমরা বলে ফেলি। কারণ হচ্ছে চামড়ার মুখ, আর এখানে কোনো চেইন নেই, তো আমার কথা আমি বলবো, তাতে কার কি যায় আসে। এতে যেটা একটাই হয়, ওই যে আমি বললাম শান্তি, সেটা চলে যায়, ভেগে যায়। একটা কথার কারণে এমনও আছে, একটা সংসারে 1 মাস যুদ্ধ চলছে, ঝগড়া চলছে, অশান্তি যাচ্ছে, সেটা কি দুটো মানুষের মধ্যে হচ্ছে? পুরো পরিবারের মধ্যে হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে সংক্রমণ ব্যাধির মতো। সো দিন শেষে আমরা শান্তি চাই, আর সেই শান্তির জন্য আমরা কতটুকু নিজেদের যত্ন নেই, বা কতটুকু নিজেদের যত্ন নেওয়া উচিত, এবং কতটুকু আমরা নিজেকে জানি, সেই বিষয়টির জন্য আমাদের মনোরোগ বিশেষজ্ঞরা আছেন। আজকে আমি সৌভাগ্য ফিল করছি, আজকে আমার সাথে যিনি আছেন তিনি বিশাল বড় মাপের একজন ডক্টর। তিনি আমার ভাই, কিন্তু তিনি সবার জন্য, সোসাইটির জন্য বিশাল সেবামূলক কাজ করে যাচ্ছেন এবং তিনি ননস্টপ এই সার্ভিসটি দিয়ে যাচ্ছেন। এবং যতবারই ওনাকে ডিস্টার্ব করা হয়, উনি ততবারই কখনো আমাকে বিমুখ করেননি। এবং আমার ধারণা আমার মতো এরকম হাজারো আফরোজা আছে যারা ওনাকে ডিস্টার্ব করে, জ্বালায়, ওনাকে ডাকেন, এবং উনি সবার ডাকে সাড়া দেন। এবং সবার ডাকে সাড়া এর জন্য দেন কারণ উনি এই মানসিক শান্তি এবং স্বস্তির জন্য তিনি কাজ করে যাচ্ছেন প্রফেশনালি, এবং ডেফিনেটলি এটা ওনার ভেতর থেকেও নিশ্চয়ই কোনো একটা তাগিদ আছে এই সেবাটি করার জন্য। সো তেমন একজন মানুষ আমাদের হেলাল ভাই। আজকে আসলে ওনার সব কথা শুনবো, আপনারা আমার সাথে থাকছেন, কিন্তু আমি আসলে মুগ্ধতার সাথে শুনতে চাই, আর আমি অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে হেলাল ভাইয়ের সাথে বসেছি। সো একের পর এক আমরা ওনার সাথে প্রত্যেকটি অজানা কথা বা জানা কথাও অন্য ফরম্যাটে আমরা শুনতে চাই। হেলাল ভাই, থ্যাংক ইউ টু কামিং মাই শো। এটা গ্লো উইথ আফরোজা পডকাস্ট। শুনে মনে হচ্ছে আমি গ্লো হয়ে যাব কিনা, ব্যাপারটা এটা না, জাস্ট আমরা চাই পজিটিভ অরা ছড়াতে। রাইট, যারা কথা বলে আপনার সাথে তারা গ্লো হয়ে যায় আশা করি। থ্যাংক ইউ সো মাচ। সো
আপনি যদি আপনার সুন্দর করে আপনার পুরো পরিচয়টা, আপনি আপনার নাম সহ আপনি কোথায় জন্মেছেন, কোথায় বেড়ে উঠেছেন, একটু যদি আমাদের যে অডিয়েন্স আছে যারা আপনাকে শুনছে এই ক্যামেরায় যদি একটু বলতেন। না, তার আগে জিজ্ঞাসা করে নিই যে আপনি বলেন অনেকগুলো প্রশ্ন করবেন, জি। তা প্রশ্নের কি পাস ফেল আছে কিনা? কোনো প্রশ্নের উত্তর ঠিক দিতে না পারলে কি ফেল নাই তো? ফেল নাই, Okay, ফেল fine. নাই, দ্যাটস ট্রু। তা আমি আপনি বলেই দিয়েছেন আমার পরিচয়। আমি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আমি অধ্যাপক। আমার মানসিক স্বাস্থ্যের, তবে আমার মূল কাজের জায়গাটা হচ্ছে চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি। এটি সারা পৃথিবীতে কিন্তু চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি হিসেবে পরিচিত, ক্যাপ বলে সবাই। বাংলাদেশটি একটু ব্যতিক্রম, আমাদের দেশে চাইল্ড অ্যাডোলেসেন্সের সাথে ফ্যামিলি শব্দটি যুক্ত করা হয়েছে, মানে শিশু কিশোর ও পারিবারিক মানসিক স্বাস্থ্যটি আমি দেখভাল করি। আমি একসময় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দীর্ঘদিন ছিলাম, বর্তমানে আমি ফরিদপুর মেডিকেল কলেজে সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আর আমার জন্ম ঢাকায়, বেড়ে ওঠা ঢাকায়, এবং খুব বলার মতো কিছু নাই, পড়াশোনাও ঢাকায়। মোটামুটি আমি সাদামাটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন, যেরকম হয় একজন মধ্যবিত্ত ছেলের। আমরা সরকারি স্কুলে পড়েছি, সরকারি কলেজে পড়েছি, ঢাকা কলেজে। তারপরে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার MBBS ডিগ্রি করেছি। তারপরে পিজি হাসপাতাল, সেখান থেকে আমি আমার স্নাতকোত্তর ডিগ্রি করেছি। আর চাইল্ড সাইকিয়াট্রিতে আমি সাউথ কোরিয়া থেকে একটি ফেলোশিপ গ্রহণ করেছি, এবং এখন আমি কাজ করছি মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি শুধু মানসিক স্বাস্থ্যের সেবার জায়গাটি দেখার চাইতেও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করাটাও আমার একটি, আমরা বলবো যে আমার পেশার অংশ না হলেও আমার প্যাশন। এটা একটা বিশাল কাজ যেটা আপনি একা, মানে এই যে সাহস করে এই যে নেমে পড়েছেন, করে যাচ্ছেন, এবং এ কারণে হয়তো বা মানে বাংলাদেশের অনেক মানুষ এই সেবাটি নিতে পারছে, জানতে পারছে। আমরা তো আসলে জানি না, প্রবলেমটা এখানে। সো আমার হেলাল ভাই, প্রথম প্রশ্ন, আপনি সব রেখে এই সাবজেক্টে কেন আসলেন? আপনি মানে কেন আপনার মন তখন বলেছিল আমি এটাতে পড়তে চাই? এটার কি কোনো স্টোরি আছে? খুব স্টোরি সেখানে নেই। এটা যেটা আমরা বলবো যে একটা সাধারণ বিলিফ আছে সাধারণ মানুষের ভেতরে, যে মানসিক রোগের ডাক্তাররা নিজেরাই একটু মানসিক রোগী থাকে। কারণ মানসিক সমস্যা না থাকলে কেউ মানসিক রোগের উপরে পড়ালেখা করতে আসে না, এবং মানসিক রোগের চিকিৎসক আগে আগে বলা হতো। এখনো হয়তো কিছু বলে, একটা সাধারণ ধারণা হয়তো আছে। তো সেই ধারণা থেকে কিন্তু একটা ভীতি থাকে। যারা ইয়াং ডাক্তার, যারা নতুন করে ক্যারিয়ার শুরু করবেন, কোন সাবজেক্টটি বেছে নেবেন, সেই জায়গাটাতে একটা ভীতি থাকে যে আমি কি সাইকিয়াট্রি পড়বো, আমি কি মেডিসিন পড়বো, না সার্জারি পড়বো, কোনটা নিরাপদ হবে সব দিক থেকে, গ্রহণযোগ্য কোনটা হবে। পাত্র দেখতে এসে আগে বলবো ও ছেলে তো পাগলের ডাক্তার দেওয়া। সুতরাং এই বিষয়গুলো মাথায় কাজ করে আসলে ক্যারিয়ার যখন আমরা নির্ধারণ করি যে আমি কি সাইকিয়াট্রিতে করবো কিনা। তা আমার বেড়ে ওঠার জায়গাটা আমি বলেছিলাম যে ঢাকায়, এবং আমি ঢাকায় একটি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়েছি, এবং তার পাশেই ঢাকা কলেজে পড়েছি। তা আমাদের বড় বিষয় ছিল আমাদের স্কুলগুলোতে এবং ঢাকা কলেজে পড়ালেখা বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু কম হতো। আচ্ছা, পড়ালেখার বাইরে যেগুলো হয় সেগুলো বেশি হতো। যেমন বাইরের বই পড়া বেশি হতো, খেলাধুলা বেশি হতো, আড্ডা বেশি হতো, গল্প বেশি হতো, পড়ালেখাটা খুব কম হতো। আমি যদি আমার সন্তানের স্কুল কলেজগুলোর সাথে এখন তুলনা করি, তাহলে আমার মনে হয় আমরা কিছুই পড়ি নাই। আমরা তখন কোনো পড়ালেখাই করি নাই, শুধু এইসব কাজ করে বেরিয়েছি। তা এই কাজগুলো করতে যে আমার কাছে মনে হয়েছিল, যেটা আমি খুব পোশাকি ভাষায় বা খুব একটা ফর্মালি বলতে পারি, যে মানুষকে জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন বই পড়তাম, আমি যখন একটা মুভি দেখতাম, বা আমি আড্ডা দিতাম বন্ধুর সাথে, তখন আমার তো মানুষকে জানাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সাইকিয়াট্রির মধ্য দিয়ে সেই মানুষকে জানার একটা সুযোগ হয়তো হতে পারে, সেটা একটা ভাবনা ছিল। পাশাপাশি আর একটা ভাবনাও কিন্তু আমার কাজ করেছে, সেটা অনেকটা পলায়ন ভিত্তিক মনোভূমি বলতে পারেন। মানে আমি পালাতে চাইতাম। মানে আমি তখন 1999 সালে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন পাশ করে ঢাকায় আসি, তখন আমি প্রথমেই আমাদের পিজি হাসপাতালের তখন নিউরোলজি বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক আনিসুল হক স্যার, উনি এখন দেশের বাইরে আছেন। তা স্যার আমাকে একটি কাজ দিলেন, ওই যে ল্যাথারিজম প্রজেক্টের তার সাথে কাজ করার এবং তার ডিপার্টমেন্টে একটি প্রশিক্ষণ নেওয়ার। তা করতে করতে স্যার আমাকে একটা চাকরি দিয়ে দিলেন বারডেম হাসপাতালে। বললেন এখন তুমি চাকরি করো বারডেম। তখন এত কঠিন ছিল না, এবং বারডেম হাসপাতাল প্রথম চাকরি। আপনি কতটা সৌভাগ্যবান যে জীবনের প্রথমে আপনি বারডেম হসপিটালের মতো একটি জায়গায় আপনি কাজ শুরু করেছেন। জি, কাজ শুরু করেছে, এবং সেখানে আমার কাজের জায়গাটা ছিল নিউরোলজি বিভাগ, মানে স্নায়ুতন্ত্রের যে রোগগুলো হয়, এবং নিউরোলজি বিভাগটি ছিল খুব জরুরি বিভাগের মতো। এবং আমি ওখানে একটি পদ থাকে, সেটাকে বলে সহকারী রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মানে 24 ঘন্টা ডিউটি আমার বাসাও কাছে।
প্রথমে ভাবলাম যে এটা তো খুব ভালোই, পরে দেখলাম যে এটা খুব স্ট্রেসফুল, দিন রাত 24 ঘন্টা ডাকাডাকি করছে, 24 ইমার্জেন্সি ঘন্টা, ম্যানেজমেন্ট my God. করতে হচ্ছে। তখন ওখানে 2-3 বছর কাজ ধরেন করার আপনি পর ঘুমাতে গেলেন, হ্যাঁ ডাকি ডেকে নিয়ে যাবে, উঠে চলে আসতে মানুষ হবে। মারা যাচ্ছে, ডেট ডিক্লেয়ার করতে হচ্ছে। ঈদের দিন অন্যান্য বিভাগের যারা ঢাকার বাইরের ডাক্তার তারা ছুটিতে চলে গেলে আমাকে একাই 5টা বিভাগ হয়তো দেখতে সামলাতে হচ্ছে একদিনের জন্য। এবং তখন আমি চিন্তা করলাম যে একটা মানে ঠান্ডা জায়গায় যেতে হবে, যেখানে এত ইমার্জেন্সি নাই, যেখানে কোনো। কত বছর আপনি সার্ভ করেছেন? আমি ওখানে বারডেমে ছিলাম 3.5 বছর। লং টাইম। 3.5 বছর ছিলাম, তারপরে আমি সরকারি চাকরিতে যোগ দিই। তখনই আমার বারডেমে থাকতেই আমার মনে হয়েছে যে না, একটু ঠান্ডা জায়গায় যাব, যেখানে নিজেকে একটু সময় দেওয়া যাবে এবং খুব দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করতে হবে না। ততদিন তো বিয়ে শাদী করেননি। বারডেমে থাকতে আমি বিয়ে করেছি আর কি। আল্লাহ বউ জি, ছিল, জি, ও তো জি, জি। ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। ভাবি অনেক মহান মহৎ, জি জি যে অবশ্যই কারণে মহান ও উনি মহৎ রয়ে গেছেন জি আপনার রয়ে সাথে। গেছেন আমার সাথে, ওকে। রাইট। ফলে এই জায়গাটাও একটা কাজ করেছে যে আমি আমার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে খুব দৌড়াদৌড়ি করার, খুব রাশ, খুব বেশি বিজি এই ধরনের সাবজেক্টটাকে আমি নিতে চাই নাই, সেটাও একটা কারণ। এই কাজটিও কিন্তু এখন সময়ের সাথে সাথে, যেমন আপনি বললেন প্রথমে মানুষ বলতো, আচ্ছা আগে তো আর এত সুন্দর করে বলতো না যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে কাজ করছে তো সাইকোর সমস্যা আছে, বলতো পাগলের আগে বলতো ডাক্তার মানেই পাগল। ডাক্তার মানেই পাগল। আমরা একটা মমতাজ সাহেবের একটা নাটক দেখেছিলাম, পাগলের ডাক্তার জি, জি, করে, জি, একটা জি, জি। দারুণ নাটক জি। ছিল। So আপনি বলছিলেন যখন, তখন আমার চোখে ভেসে উঠছিল এটা। বাট এখন এই সময়ে প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের এই সেবাটি এত জরুরি জায়গায় চলে গেছে এবং এটা এখন এত রেসপেক্টের জায়গায় চলে গেছে এবং এই জায়গাটা এত নিড বেড়েছে যে যতটা পরিমাণ বেড়েছে মানে ততটা পরিমাণ সাপোর্ট সিস্টেম বাংলাদেশে কি আছে? প্রথম কথা হচ্ছে নেই। আমাদের দেশে এই 18 কোটি মানুষের জন্য মানসিক স্বাস্থ্যে কাজ করছেন দুটো পেশাজীবী মূলত। একটি হচ্ছে সাইকিয়াট্রিস্ট যারা ডাক্তার, আরেকটি হচ্ছে সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী। তারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তারাও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সারা বাংলা। আপনি কি আমাকে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং কাউন্সেলর, আমি যতটুকু জানি এই 3টা পোর্শনে যে ভাগ হয়েছে, এটা একটু আপনি এলাবোরেট করে বলতে পারেন, মানে যারা আমাদের অডিয়েন্স আছে বা আমাদের অবশ্যই প্রথম কথাই হচ্ছে যে সাইকিয়াট্রিস্টদের বেসিক ডিগ্রিটা হচ্ছে চিকিৎসকের, মানে তাদেরকে অবশ্যই চিকিৎসক হতে হবে। সাইকিয়াট্রিস্ট মানেই চিকিৎসক, তারা হচ্ছেন মনোরোগ চিকিৎসক, মনোরোগ তাহলে বিশেষজ্ঞ। ওনাদের কাছে যাওয়া মানেই কি ওনারা মেডিসিন দিবে? না, যাওয়া মানেই মেডিসিন দিবে না। আমরা বলবো তিনি যদি পেশাদারিত্বের সাথে চিকিৎসা করেন, যার মেডিসিন দরকার আছে তাকে দিবে, যার যার নেই মেডিসিন তাকে দরকার দিবে নাই তাকে কখনোই দিবে না। এই সুতরাং এটিকে জায়গায় আমাদেরকে একটা মাথায় রাখতে ভীতি কাজ অবশ্যই করে, ভীতি কাজ আমাদের করে। একটা বড় ভীতি কাজ করে। কারো অসুবিধা হলে সে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চায় না, আমাকে তো ওষুধ দিবে, জি। আমি একজন কাউন্সিলরের কাছে জি, যেতে জি, চাই। জি। মানে এটা কি আমাদের ভুল ধারণা না? হ্যাঁ, এটা অবশ্যই ভুল ধারণা। ওকে, আগে আপনি পার্থক্যগুলো আর বলেন। প্রথম হলো যেটা বললাম, সাইকিয়াট্রিস্টটা হচ্ছে চিকিৎসক আর সাইকোলজিস্টরা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি এই বিষয়গুলোতে তারা মাস্টার্স, এমফিল এগুলো করার পর তারা সাইকোলজিস্ট হিসাবে মানুষকে কাউন্সেলিং করে থাকেন। তারপরে কাউন্সেলিং বলে আলাদা। ডক্টরের জন্য কত বছর লাগে এই সার্টিফিকেশন পেতে? একজন ডাক্তারের জন্য প্রথমে তো এমবিবিএস 5 বছর, জি। তারপরে তার যে মাস্টার্স ডিগ্রিটা করবে এমডি অথবা ফেলোশিপ এফসিপিএস দুটো করতে 5 বছর সময় ধরা আছে। ওকে। তার মানে কিন্তু 5 বছরে শেষ করাটা আসলে কঠিন হয়ে যায়। কঠিন। এটি আমাদের দেশে 7 বছরের মতো লেগে যায়, 6 থেকে 7 বছর Okay, সব 7 মিলিয়ে, years. পরীক্ষা, রেজাল্ট, হ্যাঁ একটু খারাপ করলে আবার দিকে সব মিলিয়ে 6 থেকে years. 7 বছর গড়ে লাগে। Okay. আবার যারা সাইকোলজিস্ট তাদেরও কিন্তু তাই, 7 বছর তাদের মাস্টার্স করতে হয় 5 বছরের অনার্স মাস্টার্স, তারপরে তাদের 2 বছর আবার এমফিল করতে হয়, সো 7 ইয়ার্স। সুতরাং 7 ইয়ার্সও তাদের লাগে। ওকে। আর কাউন্সিলর বলে আসলে আলাদা কিছু নাই, যারা সাইকোথেরাপি দেন, যারা কাউন্সিলিং করেন তারাই কাউন্সিলর, মানে Okay. এটির আলাদা কোনো পেশাজীবী নয় তারা। Okay. তারা হচ্ছে সাইকোলজিস্টরাই কাউন্সিলর। আবার অনেকে আছে যারা মানে একদম বেসিক সাইকোলজিতে ডিগ্রি গ্রহণ করেন নাই, কিন্তু কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন, কোনো সার্টিফিকেট কোর্স করেছেন, তারা আবার নিজেদেরকে কাউন্সিলর বলছেন, তারাও কাউন্সিলর। Counselor. সেবা তারা সবাই মিলেই দিচ্ছেন, সবাই দিচ্ছেন। ফলে সাইকিয়াট্রিস্টরা সেবা দিচ্ছে, সাইকোলজিস্টরা সেবা দিচ্ছে, কাউন্সিলিং যারা করেন তারা হচ্ছে কাউন্সিলর।
দারুণ, থ্যাংক ইউ হেলাল ভাই, বিকজ আমি চাচ্ছিলাম যে আজকে প্রথমেই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। সো আমরা যারা অজ্ঞ, যে আমরা না জানি না, তারা অ্যাটলিস্ট ক্লিয়ারলি এই জায়গাটা যেন দেখতে পায় এবং ভীতিটা যেন চলে যায়। এই ভীতির জায়গা থেকে একটা প্রশ্ন অনেকের মধ্যে থাকে যে আমার মানসিক সমস্যা হলে আমি কার কাছে যাব? জি। আমি কি সাইকিয়াট্রিস্টের কাছে আগে যাব না সাইকোলজিস্টের কাছে আগে জি। যাব? এর উত্তর হচ্ছে আপনি যে কোনো একজনের কাছে যেতে পারেন, জি। কিন্তু যার কাছে যাবেন তিনি যদি প্রফেশনালি পেশাদারিত্বের সাথে আপনাকে তার সেবাটি দেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। হয় না। সাইকোলজিস্ট যদি পেশাদারিত্বের সাথে আপনাকে দেখে, একজন মানুষকে দেখে মনে করেন যে তার কাউন্সিলিংয়ের পাশাপাশি ওষুধের প্রয়োজন আছে, তাহলে তিনি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন। জি। আবার সাইকিয়াট্রিস্ট যদি মনে করে এই ব্যক্তির ওষুধের দরকারই নাই, তাকে শুধু কাউন্সেলিং করলেই চলবে, তাহলে তাকে শুধু কাউন্সিলরের কাছে পাঠিয়ে দেবেন। জি। যদি মনে করেন ওষুধের পাশাপাশি কাউন্সিলিংও দরকার, তাহলে দুটোই তিনি ব্যবস্থা করার জন্য ব্যাখ্যা করবেন, ওষুধ দিবেন এবং কাউন্সিলের কাছে পাঠাবেন। প্রশ্নটা হচ্ছে পেশাদারিত্বের, জি। প্রশ্নটা হচ্ছে প্রফেশনালিজমের, যে আমি কি এই ব্যক্তিকে এথিক্সের রোগীটিকে ধরে রাখবো, নাকি তার যেটিকে সবচেয়ে তার জন্য কার্যকরী চিকিৎসা আমি সেখানে পাঠাবো। এই ক্ষেত্রে মানে আপনারা যারা, আপনাদের পেশায় আমি যেটা বলবো যে ডক্টরদের, সব সেক্টরের ডক্টরদেরই যে সাবজেক্টগুলো আপনারা যখন পড়েন, তখন আপনাদের কাছে নিশ্চয়ই মানবিকতার একটি বড় জায়গাও আপনাদেরকে শেখানো হয় নিশ্চয়ই। অবশ্যই। যে মানবিকতার জায়গাটা যদি আপনারা খুব ভালো করে ধারণ না করতে পারেন, তাহলে কিন্তু ওই পেশাদারিত্বের জায়গায় যে প্রবলেমটা হয় ওটা নিশ্চয়ই হয়ে এই যায়। প্রবলেমটা শুরুটা কিন্তু আমাদের এই সিলেবাসের ভেতরেই রয়েছে, মানে আমাদের মেডিকেল কারিকুলামের ভেতরে রয়েছে। আপনি বললেন না মানবিকতাটা শেখানো হয়, এই শেখানোটা কিন্তু আমরা দেখে দেখে শুনে শুনে, আমার সিনিয়রকে দেখে, পাশ থেকে দেখে, পিয়ার প্রেশার মানে পিয়ারের কাছ থেকে দেখে দেখে শিখি। এই মানবিকতা শেখানোর জন্য আমাদের এর আগে, বিগত 2-1 বছরের আগে আমাদের কোথাও কোনো ধরনের কিছু শেখানোর জায়গা ছিল না। অধুনা মানে বছর 2-1 ধরেই আমাদের মেডিকেল কারিকুলামে, আন্ডারগ্রেড মেডিকেল কলেজ, সেখানে জেনেরিক আইটেম, সেখানে মেডিকেল হিউম্যানিটিস বলে একটি অংশ যুক্ত করা হয়েছে। যদিও সেটি পরীক্ষায় আসে না, কিন্তু সেটি তাদেরকে পড়তে হয়, ভেতরে থাকুক। জি, সেই মেডিকেল হিউম্যানিটিসটা তাদের জানতে হয়। এর আগে কিন্তু মেডিকেল হিউম্যানিটিস বলে কোনো সাবজেক্ট নিয়ে খুব বেশি আমাদের মাথা ব্যথার কথা ছিল না। একটা বিহেভিয়ারাল সায়েন্স বলে একটা ছিল, একটা দুটো ক্লাস কেউ করলেও করতো, না করলেও কোনো অসুবিধা নেই, জি, কারণ পরীক্ষায় আসে না। কিন্তু এখন একটু শক্তিশালী করা হয়েছে এবং মেডিকেল হিউম্যানিটিস করে দেওয়া যায় না যে এটা পরীক্ষায় না আসুক, কিন্তু এটা ম্যান্ডেটরিলি ভাইবা টাইবা কিছু একটা। এখন বিষয় হচ্ছে যে পরীক্ষার সবকিছু তো খুব মানে ছকে বাঁধা, Right. কে জায়গাটা ছাড়বে, এটাকে জায়গা দিতে হলে কাউকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কাউকে বলতে হবে যে আমার জায়গাটা একটু কমিয়ে এই জায়গাটাকে সুযোগ দাও। এটা যদি কেউ দেয় তখন এই বিষয়গুলোকে আরেকটু শক্তিশালীভাবে ম্যান্ডেটরি করা সম্ভব হবে। হিউম্যানিটির জায়গা থেকে আমরা অনেক আগানো, আবার যদি ভালো করে দেখেন আমরা অনেক পেছানো, অনেক পেছানো, মানে দুটোই আছে। দুটোই আছে। বাংলাদেশে একটা অদ্ভুত জায়গা যেখানে সব পাওয়া যায় একই সাথে। তো যারা দেখবেন একটা গ্রুপ অফ পিপল যারা করতে করতে মরে যাচ্ছে, আরেকটা গ্রুপ অফ পিপলের কিছু যায় আসে না, ও দেখছেই না। সো সেটি একটি জায়গা। সো আপনাদের মতো মানুষ কিছু আছেন যারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, আইএনজিও, এনজিও ফোরামের লোকরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে আরেকটা জায়গা নিয়ে কাজ করার চেষ্টা করছে, এবং সেই সকল জায়গাগুলোকে আপনারাই ফ্লারিশ করছেন। এটা একটি দারুণ বিষয়। এখন ভাই আমার এর পরের প্রশ্ন, এটাও একটু কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট এজ বাংলাদেশে। আমি এখন পর্যন্ত, আমি নিজে একজন প্যারেন্ট, মানে আমি আমার সন্তানের মা, আমার বাচ্চার বয়স 15 হয়ে গেছে, কিন্তু আমি কোনো দিন খুব সুন্দর, খুব অ্যাট্রাকটিভ প্যারেন্টিং বিষয়টাকে আমাদেরকে কোথাও শেখার কোনো স্কোপ ছিল না। বিদেশে, বহির্বিশ্বে যে কোনো দেশে তাকালে, ইভেন আমাদের কাছে আমাদের নেইবার কান্ট্রিগুলোতেও যদি দেখি, প্রেগনেন্ট মাকে কিন্তু নিয়ে প্রেগনেন্সি, তারপরে হচ্ছে বাচ্চাটাকে তুমি কিভাবে পালবে, তোমার বিয়ের আগে, বিয়ের পরে তোমার যে পার্টনারিংয়ের জন্য যে একটা মেন্টাল প্রিপারেশন, মানে পার্টনারিং মানেই তো যে সব হ্যাপিনেস হবে, প্রজাপতি উড়বে, হানিমুন হবে, শুধু লাইফটা তো ওটা না। মানে একটা আননোন মানুষ আর একটা আননোন মানুষ, দুই এরিনা, দুইটা মানুষ একসাথে এসে থাকা। এই দেশে এগুলোর বালা মুসিবত নেই। তার সাথে সাথে স্পেশালি প্যারেন্টিং আমরা কেউ কিছু জানি না, এটা শেখানোর কোনো জায়গা নেই।
আমরা জানি না কোথায় যেতে হবে, আমরা সবাই খুঁজলেও পাবো না এইভাবে। হয়তো বা একটা দুটো কিছু আছে, আমরা জানি না এটা বিগার স্কেলে কেন নেই। আর অ্যাডোলেসেন্ট এইজের প্রবলেমে প্রত্যেকটা বাড়ি, প্রতিটা ঘরে, প্রত্যেক বছরেই তো এক একটা সন্তান যখন বড় হচ্ছে, ওর যখন এই বয়সটা পার করছে, পিউবার্টি এজ ও ক্রস করে ও যখন এই জায়গাটা জার্নি করছে, একটা ভয়ঙ্কর জার্নি। এবং এই ভয়ঙ্কর জার্নি ওই বাচ্চাটা একটা চেনা বাচ্চা অচেনা হয়ে যাচ্ছে। সো এই প্রসঙ্গে আমরা আসব। তার আগে আপনি আমাকে বলেন যে আমাদের দেশে এই যে প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, প্যারেন্টিং, এই তিনটার প্রয়োজনীয়তা কতটুকু, এর কেন নেই, আর কিভাবে হতে পারে? প্রয়োজনীয়তা রয়েছে অনেক, হতে পারে, কিন্তু আসলে একদম শুরুটা বলতে আমরা বোঝাচ্ছি শুধু প্রি ম্যারেজ থেকে নয়। আমরা কিন্তু জেনেছি, পড়েছি ছোটোবেলায় যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তা শৈশব থেকেই আমরা কি শিশুকে তার প্যারেন্টহুডের জন্য তৈরি করছি কি না, তার পরিবারে তার বাবা মা একজন আরেকজনের সাথে কী আচরণ করছেন সেটি কিন্তু তার উপরে প্রভাব ফেলে। সে কিন্তু তখন থেকে প্যারেন্টিংয়ের একটা শিক্ষা প্রথম পরিবার থেকে পায়। সে দেখে তার বাবা তার মায়ের সাথে কী আচরণ করছে, তার মা তার ভাইয়ের সাথে কী আচরণ করছে, তার বোনের সাথে কী আচরণ করছে। ফলে শিশুটি কিন্তু প্যারেন্টিংটা শিখে প্রথম তার পরিবার থেকে, ঘর থেকে। ফলে ওই ঘরের ভেতরটা যদি আমি প্রথমে পরিবর্তন করতে না পারি, তাহলে প্রি ম্যারেজ কাউন্সেলিং সাইনবোর্ড লাগিয়ে 2 ঘন্টা কথা বললে কিন্তু আমরা তাকে খুব বেশি পরিবর্তন করতে পারবো না। তাহলে সবার আগে ঘর থেকে শুরু করতে হবে। তারপরে চলে আসেন আমাদের এডুকেশন সিস্টেমে, স্কুলগুলোতে। আমরা স্কুলগুলোতে অনেক কিছু শেখাই, অনেক অপ্রয়োজনীয় জিনিস শেখাই, যেগুলো আসলে খুব বেশি তার জীবন দক্ষতার সাথে যুক্ত নয়। আরেকটি সাবজেক্ট আছে, অন্য সব দেশে আছে, বললাম আমাদের নেইবারহুড কান্ট্রিগুলোতেও আছে, সেক্স এডুকেশন। কেন বাংলাদেশে নেই? মানে কেন স্কুল থেকে শিখিয়ে দিবে না একটা ছেলেকে, একটা মেয়েকে? একটা ছেলে বা মেয়ে যখন বড় হবে তখন এই সেক্স এডুকেশন না জেনে কিন্তু সে বড় হবে না। সে জানবেই কোথাও না কোথাও থেকে বিষয়গুলো, শিখছে একটা বন্ধুর কাছ থেকে, যেটা রং, শিখছে একটা ভুল জায়গা থেকে। সুতরাং তার ভিতরে ফ্যান্টাসি ডেভেলপ করছে, অথবা এমন কোন ওয়েবসাইট থেকে শিখছে যেটা আসলে সায়েন্টিফিক না, ফ্যান্টাসিতে পরিপূর্ণ। ফলে তার শিক্ষাটাকে যদি আমরা সঠিক করতে চাই, তাহলে আমাদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের সামাজিক অবস্থান প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু একটুখানি কাস্টমাইজ করে হলেও তাকে সেই সেক্স এডুকেশনটি দিতে হবে। এবং স্কুলগুলোতে পাঠ্যপুস্তকের ভেতরে প্যারেন্টিংয়ের জায়গাটাও কিন্তু খানিকটা হলেও থাকতে হবে, যেটা তার জীবন দক্ষতার অংশ। আমরা এমন সব জিনিস শেখাই যেটা তার জীবনে কোনো কাজে লাগে না। হ্যাঁ, মেয়েদের জন্য আছে তো গার্হস্থ্য অর্থনীতি। বাবা, আমি গার্হস্থ্য অর্থনীতি শিখে কি করব? আমি গার্হস্থ্য শিখে তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া, ওটা তো আমি কিছু না হলে আমি এমনিই পারি, ওটা আমি পেরেই যাব, বিকজ এটা আমার প্রতিনিয়ত, একটা ছেলেও পারে একটা মেয়েও পারে। সো এখানে এগুলো বাদ দিয়ে কি এই বিষয়গুলোকে যুক্ত করতে হবে। ছেলেদের জন্য কি কৃষি অবশ্যই একটা সাবজেক্ট, এটা এসছে। কয়জন মানুষ কৃষি কাজ করছে? ওর যদি ভালো লাগে ও টবে ছাদে গাছ লাগাচ্ছে না মানুষ এখন, যে জীবনে কৃষি জানেই না, সেও তো কি বলে একটা ছোট গাছ লাগিয়ে একটা ফুল দেখছে, যার ইচ্ছে হবে। দরকার আছে, হয়তো কৃষিরও দরকার আছে, গার্হস্থ্য অর্থনীতিরও প্রয়োজন আছে, কিন্তু এর পাশাপাশি আমাদের জীবন দক্ষতার সাথে সম্পৃক্ত যেগুলো প্যারেন্টিং, সেক্স এডুকেশন, লাইফ স্কিল, এই জিনিসগুলো স্কুলগুলোতে থাকা উচিত। এবং এরপর আপনি বলেন আর কিভাবে করা যায়, তার উত্তর আপনি দিয়েছেন যে প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, সেটার যেমনি দরকার আছে। মা প্রেগনেন্ট হলে তাকে সেই সন্তানকে কিভাবে বড় করতে হবে, মাকে এবং বাবাকে উভয়কেই কিন্তু তখন কাউন্সেলিং করতে হবে। দায়িত্ব শুধু মায়ের নয়, বাবারও আছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা ভুলে যাই, আমাদের দেশে কিন্তু সিঙ্গেল প্যারেন্ট বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। এবং এই সিঙ্গেল প্যারেন্ট হলে যে একটি সেপারেশন হচ্ছে বা ডিভোর্স হচ্ছে, কার সাথে হচ্ছে? স্বামী এবং স্ত্রীর মাঝে হচ্ছে, কিন্তু সন্তানের সাথে কিন্তু মায়ের কোনো ডিভোর্স হচ্ছে না, সন্তানের সাথে কিন্তু বাবার কোনো সেপারেশন হচ্ছে না। ফলে সেই জায়গাটিতেও বাবার কি দায়িত্ব রয়েছে, মায়ের কি দায়িত্ব রয়েছে, সেটাও কিন্তু একটু জানার বিষয়। সেখানেও কিন্তু রেসপন্সিবল প্যারেন্টিংয়ের একটি জায়গা আছে, মানে সিঙ্গেল প্যারেন্ট অলসো এ প্যারেন্ট। এবং সেখানে প্রত্যেকের, যে যেখানে থাকুক, দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, বাবার সাথে তো সন্তানের কোনো বিচ্ছেদ হয় নাই, মায়ের সাথে তো সন্তানের কোনো বিচ্ছেদ হয়নি। তাহলে তিনি কিভাবে সেই জায়গা থেকে সন্তানের সাথে সম্পর্কটি বজায় রাখবেন, সেটাও কিন্তু শেখার বিষয়, সেটাও জানার বিষয়। এই জায়গাটি আমাদের দেশে একদম শূন্য, আমরা বলবো। এত আনটাচ, এত জায়গা,
মানে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আমরা জানি না, এবং এই জায়গাগুলোকে যদি পরিপূর্ণতা দিতে হয়, আমার ধারণা যে সোসাইটির একটা বড় সংখ্যক জায়গাও যদি একসাথেও ড্রাইভ দাও, তাও মনে হয় 10 বছর লেগে যাবে এই জায়গাটাকে একটা রাইট প্লেসে আনতে। মানে আমরা এত পিছিয়ে আছি, আমরা 50 বছরেরও বেশি পিছিয়ে আছি অন্য সব জায়গার থেকে। আমাদের দেশে সবার আগে যে একটা বাচ্চা যখন সেপারেটেড থাকে, মার সাথে থাকে, মোস্ট অফ দ্য কেসেস বাচ্চারা মার সাথে থাকে, আর একটু বড় হলে বাবার সাথে থাকে। তখন যেটা হয় যে ওই যে যে মাটি ওই পরিবারে আসেন আরেকজন নতুন, বা বাবা আরেকটি পরিবারে আসেন, তারা একটা অরাজকতা ক্রিয়েট করে ফেলেন। তোমার ওয়াইফের সাথে কমিউনিকেশন রাখতে পারবে না এক্স ওয়াইফের সাথে। তারা ভুলে যান যে এই এক্স ওয়াইফটি এই সন্তানের মা এবং সে সন্তানের বাবা, এবং ওই সন্তানের জন্য তাদের একটা কমিউনিকেশন থাকতে হবে, এবং সেই কমিউনিকেশনটা আনহেলদি না, হেলদি হতে হবে, যেন সন্তান বুঝতে পারে আমার কাছে বাবাও আছে, আমার কাছে মাও আছে। হ্যাঁ, ওদের দুজনের বনেনি, ওরা দুজন আলাদা আছে, কিন্তু দুজনের মধ্যে একটা দারুণ বন্ধুত্বমূলক সম্পর্ক আছে, মানে যেটার মধ্যে প্রেম খোঁজার তো দরকার নেই, মানে যেখানে যেটা দরকার নেই, বৈরিতাটুক না থাকলেও যথেষ্ট আমরা বলবো। সন্তান যেন এরকম কোনো বৈরী পরিবেশটি না দেখে। কিন্তু আমাদের দেশের মানুষ বৈরিতা দিয়েই শুরু হয়, দেখাই এটা দেখিয়ে ফেলে। এবং আমি নিজের লাইফ থেকে দেখেছি, আমি আমার খুব কাছের ক্লোজ বন্ধুদের লাইফ থেকে দেখেছি যে সবাই আসলে ওই জায়গাটাতেই ফোকাস করে এবং ওখানেই একটা স্ট্রং ড্রাইভ দেয়। যে এতে কিন্তু সন্তানের ভবিষ্যতের যে তার ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের বিকাশ ব্যাহত হতে পারে, পার্সোনালিটির সমস্যা হতে পারে সন্তানের। আরেকটি জায়গা হচ্ছে ওই সন্তানটি একটা বড় সাইক্রো প্রবলেমের জায়গা, যেটা আমার মনে হয় যখন একজন মা প্রেগনেন্ট হন তখন তার বাড়ির পরিবেশটা কি। স্পেশালি বাংলাদেশের নারীরা মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই যে প্রেগনেন্সি টাইমে প্রথমে কয়েকদিন খুব তাকে অ্যাপ্রিশিয়েট করা হয়, খুব হ্যাপি, কিন্তু তারপরে একটা বড় ঝামেলার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। যে একে তো হচ্ছে তার নিজের বডি, নিজের হরমোনাল চেঞ্জেসের কারণে তার বেশ কিছু প্রবলেম হয়, যেগুলো আপনারা জানেন, আমি জানি না ঠিকভাবে। প্রি অ্যান্ড পোস্ট ডেলিভারির কিছু ইস্যুস থাকে, যেগুলো সবই সাইকোলজির সাথে রিলেটেড। তার সাথে তাকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তার বাড়িতে, মানে একটি সুন্দর এনভায়রনমেন্ট, মানে হতে পারে যে একটা সুন্দর এনভায়রনমেন্টে থাকলে একটা সন্তান যেভাবে মানসিক গ্রোথ হবে, একটি অসুস্থ এনভায়রনমেন্টে থাকলে ওই গ্রোথটা কতটা বাধাগ্রস্ত হয়। আমরা বলবো শতভাগ বাধাগ্রস্ত হয়, এবং গবেষণায় কিন্তু এটি প্রমাণিত হয়েছে, যদিও ক্লিনিক্যালি আমরা খুব পাই না, একটি সন্তান বিষণ্ণতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। মানে সে বিষণ্ণতা নিয়েই জন্মগ্রহণ করতে পারে যদি তার মায়ের বিষণ্ণতা থাকে গর্ভবতী অবস্থায়, প্রেগনেন্সিতে যদি মায়ের নিউট্রিশন কম থাকে, তাহলে কিন্তু সন্তানের ইনফ্যান্ট ডিপ্রেশন, মানে সন্তান শিশু অবস্থাতেই বিষণ্ণতা নিয়ে জন্ম করে। তখন তো তার আর মন খারাপ করে বা মন খারাপ লাগে সেগুলো বলবে না, তার যেটা সিমটমস থাকে সেটা হচ্ছে ফুড রিফিউজাল, মানে তার মিল্ক রিফিউজাল, খাবার খাবে না, মায়ের দুধ খাবে না, সে কোনো কিছু খাবে না। সেই যে ফুড রিফিউজাল থেকে তার শুরু হয়, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যে হতে পারে, আমরা হয়তো ক্লিনিক্যালি খুব পাই না, আমাদের দেশে আসে না, কিন্তু বইপত্রে গবেষণাগুলো রয়েছে যে মা যদি প্রেগনেন্সিতে ডিপ্রেশনে থাকে, জন্মের পরে সেই শিশুটির অল্প বয়সেই তার ভেতরে ডিপ্রেশন আসতে পারে। আমার বাচ্চার হয়েছে, আমি দেখেছি যে ও খাবার খেতে চাইতো না, ও একদমই ক্র্যাঙ্কি থাকবে এবং খাবার খেতে চাবে না, এটা দেখেছি, বাট আমি জানি না। এই যে দেখেন, আজকে কথা বলতে বলতে আমরা জেনে গেলাম। সো ওই বাচ্চাগুলো যখন বড় হতে থাকে এবং ওদের লাইফস্টাইল, আর একটি যে সন্তান খুব সুন্দর এনভায়রনমেন্টে ওর মার সাথে বড় হচ্ছে, তার বেড়ে ওঠার মধ্যে দুটোর মধ্যে অনেকটা পার্থক্য হয়, অনেক পার্থক্য। কারণ দুটো জায়গাতেই হয়তো তার মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে, তার পুষ্টি পাচ্ছে, খাবার পাচ্ছে, কিন্তু অ্যাফেকশন অ্যান্ড লাভ যেটাকে আমরা বলি, যে মাসলার হায়ারার্কি থিওরির মতো, তার খাদ্যের পরে, আশ্রয়ের পরে, নিরাপত্তার পরে তার কিন্তু অন্যের অ্যাপ্রিসিয়েশন লাগে, তার ভালোবাসা লাগে, অ্যাফেকশন লাগে, সন্তানেরও লাগে বেড়ে উঠতে। সেই জায়গাটিতে যদি ঘাটতি থাকে, হয়তো মায়েরটা পাচ্ছে, বাবারটা পাচ্ছে না, কারোটাও যদি না পায়, তখন কিন্তু তার বিকাশ অবশ্যই বাধাগ্রস্ত হবে। এটা এত বড় একটা ভাস্ট একটা জায়গা, আর আমরা এত নেগলেক্টেডভাবে এটাকে নিয়ে ডিল করি যে আমরা বুঝতেও পারি না যে আমরা নিজেদের কতটা ক্ষতি করছি।
এটা একটা কঠিন জায়গা এবং খুবই দুঃখজনক। হেলাল ভাই আমাকে বলেন যে এই যে অ্যাডোলেসেন্ট এইজে বাচ্চারা যাচ্ছে, আমরাও তো গিয়েছি, আমরা কিন্তু তখন বুঝিনি। আমরা 90s কিডস, তো আমরা যখন 90s ছিলাম আমরা কিন্তু তখন বুঝতে পারিনি। খালি এটা ছিল কি, মানে মাঝে মধ্যে মন খারাপ হতো, বাবা মাকে ভুল বুঝতাম, এটা মা বুঝতে কেন পারছে না, এটা বাবা বুঝতে কেন পারছে না, আর একটা টাইম পরে গিয়ে আবার কেটেও গেছে। কিন্তু ওই যে অবহেলিতভাবে যে আচ্ছা আমার মা এই ব্যাপারটা ঠিক আছে, আচ্ছা বাবা তো অনেক রাগী, ওনার আশেপাশে তো ভেড়াই যাবে না। কিন্তু এখন তো প্যারেন্টরা এত ফ্রেন্ডলি, বাচ্চারা এখন বড় হওয়ার পরে আমি কিন্তু জানি না যে আমি কোন বয়সে আমার বাবাকে ছোটোবেলায় লাস্ট জড়িয়ে ধরেছি। কারণ বাবার সাথে একটা ডিস্টেন্স থাকতো ওই সময়, যে বাবাকে জড়িয়ে ধরতে গেলেও মানে একটা সংকোচ বোধ, আই ডোন্ট নো মানে এটা কি। তো আমি কিন্তু আমারটা পরে কভার করেছি যখন আমার বাবা অ্যালজাইমারের পেশেন্ট হলেন, যখন উনি বুঝতে পারতেন না, তখন আমার বাবার এত কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে যে আমি ওনাকে জড়িয়ে ধরে বসে থাকতাম, ওনাকে ওনার মাথায় টাচ করে ওনার পাশে শুয়ে ওনাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। আমি ওই আরামগুলো নিয়েছি, মানে সন্তানের যে আরাম ওটা কিন্তু আমি নিয়েছি। আমার ভাই আমরা দুজনই, কিন্তু আমি দেখেছি যে সন্তানরা বাবা মার থেকে একটু দূরে কেন যেন থাকতো, যে কারণে আমরা আমাদের সন্তানকে শিখিয়েছি বাবা মার সাথে চিটকে শুয়ে থাকবে, গলা জড়িয়ে থাকবে, যতবার স্কুল থেকে আসবে একবার করে চিকে কিস করবে, আমরা কিস করব, মানে এই প্র্যাকটিস কিন্তু আমরা করে ফেলেছি। তো এখন যত বড়ই হোক আমরা কিন্তু এই কাজটা করি, একটা শান্তি। আমার মনে হয় যে এইটাও মেন্টাল হেলথকে হেল্প করে কিনা। অবশ্যই করে। বাচ্চাদের চিকে আমি শুনেছিলাম যে অ্যাটাচমেন্ট যদি ভালো থাকে মায়ের সাথে বাবার সাথে, এবং টাচ বডিতে যে কোনো জায়গায় টাচ, আমরা বলি টাচ হচ্ছে আমার অ্যাফেকশন, আমার অ্যাডোর, এগুলোকে প্রকাশ করার একটি সবচাইতে গুরুত্বপূর্ণ উপায়। আমরা কেউ দুঃখ পেলে তার মাথায় একটু হাত দিই, তার হাতটা ধরি, পাশে বসি, এই যে টাচ করি আমি কিন্তু আমার ফিলিংস, আমার এনার্জি তার ভেতরে দিচ্ছি এবং তার কাছ থেকে নিচ্ছি। ফলে এই টাচটা যদি করা হয় সন্তানের সাথে মায়ের বাবার এই যে সম্পর্ক স্পর্শ করে, সেটা কিন্তু অবশ্যই আমরা বলবো একটা অ্যাফেকশনকে বাড়ায়। কিন্তু এটা যেন মানে একদম মানে আমরা যেটা পারফরমিস্টের মতো না হয়, এটা যেন মন থেকে টাচটা করতে হবে, ফিল করে করতে হবে। বাবা মায়েরটা ফিল করেই হয়, এটা ফিল করেই সন্তানেরটাও ফিল করে হয়। ওরা এত ইনোসেন্ট হয় যে বয়সেই যাক না কেন, বাবা মার কাছে সন্তানরা, আপনিও আপনার মার কাছে বা বাবার কাছে কিন্তু এখনো বাচ্চা। সো ওই টাচ তো ডিফারেন্ট। অবশ্যই। আপনি যদি আমাকে বলেন অ্যাডোলেসেন্ট এইজের যখন বাচ্চারা যায় তখন ওদের মানসিক অবস্থাটা কি থাকে, এটা যদি একটু বলেন। আমি সবসময় বলি যে অ্যাডোলেসেন্ট হচ্ছে একটা পটেনশিয়াল টাইম, সম্ভাবনার সময়। অনেকে একটি ভিন্নভাবে বলে যে এটা বয়সন্ধিকালের সংকট বলে, অ্যাডোলেসেন্ট ক্রাইসিস বলে। এই দুটো শব্দকে আমি একদমই পছন্দ করি না। আমি বলি অ্যাডোলেসেন্ট কখনোই ক্রাইসিস না, বয়সন্ধিকাল কখনোই সংকট না। বয়সন্ধিকাল মানে হচ্ছে সম্ভাবনা, অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে পটেনশিয়ালিটি। সুতরাং আমরা এই পটেনশিয়ালিটির জায়গাটাকে কিভাবে নার্চার করব, কিভাবে সেটাকে তুলে ধরবো এবং তাকে কিভাবে আপহোল্ড করব, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন আপনি একটু আগে বলেছেন যে 90s আমাদের তো এত মন খারাপ হতো না বা এত কিছু ছিল না, এখন কেন হচ্ছে। এই যে কম্পেয়ার করছেন, দেখেন দীর্ঘ 40 বছর পার হয়ে গেছে, কিন্তু এর ভিতরে মন খারাপের অসংখ্য উপাদান যুক্ত হয়েছে। তখন কিন্তু মন খারাপের এতগুলো উপাদান ছিল না। তখন মন খারাপের উপাদান ছিল না বলেই তাদের আচরণের সমস্যা, মন খারাপের সমস্যাটা কম ছিল। এখন এত বেশি উপাদান, এটা শুধু সোশ্যাল মিডিয়া নয়, আশেপাশে অনেক কিছু। আমাদের সোসাইটি একটা কনজিউমার্স সোসাইটিতে আমরা রূপান্তরিত হয়েছি। আমার হাতে টেলিফোন আছে, সেই টেলিফোনটি ভালো কাজ করছে, সব ঠিক আছে, কথা বলা যাচ্ছে, তারপর আমাকে প্রত্যেক বছর সেই টেলিফোনটি পাল্টাতে হচ্ছে। তার মানে কি আমার মন খারাপের একটা উপাদান কিন্তু এর ভিতরেও আছে। আমি যত বেশি এই যে কনজিউমার সোসাইটির ভেতরে ঢুকে যাচ্ছি, আমার অর্থনীতি যতভাবে আমাকে পীড়ন করছে, সেই জায়গাটা কিন্তু আমাকে একটা মন খারাপের উপাদানকে যুক্ত করছে, অন্যের সাথে তুলনা করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। এবং এটা অ্যাডোলেসেন্টদের ভেতরেও হচ্ছে, সেইখানেও কিন্তু তাদের একটা মন খারাপের কারণ হয়। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এই যে জগৎগুলো, এগুলো কিন্তু তাদের মন খারাপের একটা কারণ। বাবা মারা কিন্তু আগেও ব্যস্ত ছিলেন, এখনও ব্যস্ত। আগের মায়েরা হয়তো বাইরে কম কাজ করতেন, কিন্তু ঘরে অনেকগুলো সন্তান ছিল, তাদের পেছনে তা মা হয়তো অনেক সব সন্তানকে একই রকমভাবে দেখার সুযোগ পেতেন না। ব্যস্ত কিন্তু তখনও ছিল, এখনও ব্যস্ততা আছে। পার্থক্য হয়েছে তখনকার দিনের মা বাবারা ডিস্ট্র্যাক্টিং ছিলেন না, সন্তানকে দূরে সরিয়ে দিতেন না। এখন মা বাবারা বলেন আমার একটু কাজ আছে, তুমি মোবাইল দেখো, আমার একটু কাজ আছে,
তুমি তোমার কাজিনের বাসা থেকে বেরিয়ে আসো। অর্থাৎ এই ডিস্ট্রাক্টিভ প্যারেন্টিংয়ের যে কথাগুলো বললেন, একটা প্যারেন্টিংয়ের একটি বৈশিষ্ট্য বা এক ধরনের প্যারেন্টিং আছে যেটাকে বলে ডিস্ট্র্যাক্টিং প্যারেন্টিং। সন্তান তার কাছে আসতে চায়, কিন্তু মা বাবা সন্তানকে দূরে সরিয়ে রাখে, ভাবে যে হ্যাঁ নিজের সুবিধার জন্য ভাবে সন্তান বোধহয় এতে খুশি থাকবে। কিন্তু এরকম ঘটনা যখন পরপর ঘটতে থাকে তখনই কিন্তু সন্তানের হাতে মা বাবার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। বাট একটা টাইম অবধি সন্তান খুব আসতে চায়, আবার একটা টাইমের পরেই যে যখনই ও অ্যাডোলেসেন্টে যায়, ও যখনই টিনের দিকে যায়, টিনে যাওয়ার পরে তো বাপ মাকে চিনে না। এটা আমরা বলবো যে সন্তানের কোনো সমস্যা না, এটা হচ্ছে বাবা মার ব্যর্থতা। সিরিয়াসলি? অবশ্যই। সুতরাং বাবা মাকে এই জায়গাটিকে যদি সন্তানের কাছে আস্থার জায়গাটা তৈরি করতে হবে। এবং আমরা বলি যে কথায় কথায় একটা কথা বলি কিন্তু আমরা সবসময় যে সন্তানের বন্ধু হন, হ্যাঁ, বাবা মার মতো বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, কথাটা সম্পূর্ণ ভুল। কখনো সন্তানের বন্ধু হওয়ার দরকার নাই। বাবা মা হবেন বাবা মা, বন্ধুর চাইতেও বেশি। যেই কথা বন্ধুর কাছে বলা যায় না, যেই সাহায্য বন্ধুর কাছে চাওয়া যায় না, সেই সাহায্য সেই কথা যেন বাবা মার কাছে বলতে পারে, সেই সম্পর্কটা তৈরি করতে হবে। বন্ধুর মতো করা যাবে না, বন্ধুর চাইতে বেশি করতে হবে, বাবা মা হয়ে উঠতে হবে। আমরা বন্ধু হতে যেয়ে কিন্তু বাবা মা হতে পারি নাই, সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যে বলি যে সন্তান দূরে চলে যাচ্ছে, তার আমি বলবো বেশিরভাগ ব্যর্থতাই হচ্ছে বাবা মার। তাহলে এই সময় প্যারেন্টরা কিভাবে ডিল করবে, মানে কিভাবে দেখবে জায়গাটাকে, কিভাবে দেখবে? মানে ধরেন আমার সন্তান, আমি ওকে চিনি, আমার সন্তান এভাবে কথা বলে, এভাবে চলে, এভাবে খায়, এটা করে, এটা আমি চিনি। সাডেনলি ওর এই পরিবর্তন হয়ে গেল, ওর কথা ল্যাঙ্গুয়েজ বদলে গেল, কারণ ওর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ওর খাওয়া বদলে গেল, ওর টেস্ট বদলে গেল, ও কখনো বলছে প্লিজ এখন এসো না তো, আমি একটু একা থাকতে চাই। মনে কেন একা থাকবে, ও কেন একা সিনেমা দেখতে চায়? মানে এই যে তখন প্যারেন্টরা উল্টো আরও ওর কাছে বেশি যেতে চায় বা বেশি ইন্টারফেয়ার করতে চায় ওর লাইফে, যে আচ্ছা ওকে তো ঠিক শেখাতে হবে, ওকে তো মানে ধরে রাখতে হবে আর কি, নিজের মধ্যে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এখন তো ভুল করার সময় শুরু হচ্ছে। এই যে এইভাবে যে প্যারেন্টরা দেখে, এই দেখার জায়গাটা আসলে কিভাবে একটা প্যারেন্ট এটাকে চেঞ্জ করতে পারে, থট প্রসেস? অবশ্যই আমরা বলবো যে খুব সংক্ষেপে বলি, মানে খুব কঠিন তত্ত্বীয় তাত্ত্বিক কথায় যাব না। আমরা বলবো প্যারেন্টরা টাইগার প্যারেন্টিং করে। আচ্ছা, সুতরাং টাইগার প্যারেন্টিং না করে তাদেরকে একটু এলিফ্যান্ট প্যারেন্টিং করতে হবে। হাতি যেভাবে তার বাচ্চাকে আগলে রাখে, যখন দেখবেন হাতির শিশুরা যখন থাকে, হাতি তাকে ঢেকে রাখে। হাতির মা যখন সন্তানকে ব্রেস্ট ফিড করায়, সেও কিন্তু একটু 4-5টি হাতি তাকে ঢেকে রাখে এবং একটা প্রাইভেসি তৈরি করে ব্রেস্ট ফিড করায়। রাইট। এবং হাতি তার সন্তানের কোনো বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে প্রোটেক্ট করে, কিন্তু তাকে ওভার প্রোটেক্ট করে না। হ্যাঁ, আর টাইগার প্যারেন্টিং হচ্ছে সবসময় সন্তানের উপর একটা খবরদারি করা, এখানে যাবে না, ওখানে যাবে না, এভাবে বসলা কেন, ওভাবে হাসলা কেন, এভাবে তাকালা কেন, এটা হচ্ছে টাইগার প্যারেন্টিং। সুতরাং টাইগার প্যারেন্টিং না করে, যেটাকে আমাদের ভাষায় আমরা অথরিটেরিয়ান প্যারেন্টিং বলি, সেটা না করে একটু অথরিটেটিভ প্যারেন্টিং করতে হবে। মানে তাকে দিতে হবে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। আমরা যদি তার সকল সিদ্ধান্ত নিয়ে নেই, একটা শিশু যদি ছোটোবেলায় সকালে ফার্মের ডিমের অমলেট খাবে না দেশি ডিমের অমলেট খাবে, সেই সিদ্ধান্ত নিতে না পারে, এই সিদ্ধান্ত তার বাবা দিয়ে দেয়, মা দিয়ে দেয়, সে জুতা পরে আজকে যাবে না কেটস পরে যাবে পিকনিকে, এই সিদ্ধান্ত যদি মা দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়, তাহলে একদিন যখন সে খুব বড় আর্মিতে গেল, সেনাবাহিনীর অফিসার হলো, কোথাও যুদ্ধ লাগলো, সে যুদ্ধের সময় কি চিন্তা করবে যে আমি কি এখন সামনে যাব না পেছনে যাব? মাকে ফোন করে জিজ্ঞাসা করি, বাবাকে ফোন করে জিজ্ঞাসা করি, তখন তো পাশে মা বাবা নাই। ফলে ছোট ছোট সিদ্ধান্ত যেহেতু সে শৈশবে নিতে পারে নাই, বড় হয়ে বড় বড় সিদ্ধান্ত নিতে সে পারবে না। তো বাচ্চা যখন সাপোজ ডিসিশন নিল, আমি আপনার কথাতেই বললাম, ও হতে পারে যেখানে যাচ্ছে সেখানে ওকে কেটসটা মানাবে না, ওকে শু পড়তে হবে, বা শু মানাবে না কেটস পড়তে হবে, ও হয়তো ওটা যদি বুঝতে না পারে, ওকে বলতে হবে না, ওকে এখন কাউন্সেলিং করে? আমি আপনাকে এই ব্যাপারে বলি, আপনি এত বড় একজন, মানে আমি বলবো যে ফ্যাশনের সাথে আছেন, বিউটিশিয়ান ইসের সাথে আছেন, এই অ্যাস্থেটিক্সের সাথে আছেন, ফ্যাশন তো পরিবর্তন হয়। রাইট। এখন আজকে যেই কেটস পরছেন শাড়ির সাথে, 30 বছর আগে শাড়ির সাথে কেটস পরলে সবাই তাকিয়ে থাকতো, ঠিক কিনা? 90 দশকে শাড়ির সাথে কেটস পরে বিয়ে বাড়িতে যাওয়ার কথা আপনার সময় আপনার মা খালা কখনো চিন্তা করে নাই। আপনি তো আজকে শাড়ির সাথে কেটস পরে যাচ্ছেন। সুতরাং ওর রুচি, ওর ফ্যাশন ওর মতো করে করতে দেন। কোনটা খারাপ লাগবে, কোনটা ভালো লাগবে, এটা সময় ঠিক করে নেবে।
ওকে কিন্তু ও বুঝতে পারবে যদি খারাপ লাগে, যদি সেটা মনে হয় যেন উপযোগী নয়, একসময় সেই ঠিক করে নেবে। পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যেন কিছু কিছু বিষয় যেটাতে তার খুব সরাসরি ফিজিক্যাল কোনো হার্ম হচ্ছে না, বড় ধরনের ট্রমা হচ্ছে না, সেই বিষয় তার লেখাপড়ার বড় ক্ষতি হচ্ছে না, সেই বিষয়গুলোতে খুব আমরা বলবো যে অ্যাক্টিভ ডিসিশন না দিয়ে তাকে ডিসিশন নেওয়ার সুযোগ দিতে হবে। ওকে, মানে ওকে একটা জায়গা করে দিতে হবে যেগুলোতে ওর ক্ষতি হচ্ছে না, তো ও ডিসিশন নিলে কিছু হবে না, আর ও যদি লজ্জা পাবে পেয়ে শিখে আসবে। তো ওটা ছেড়ে বড় দিতে কোনো হবে। ক্ষতি নেই, একটু না। কেস পরে লজ্জা পেলে ক্ষতি হয় কি? একটু লজ্জা টজ্জা তো পাবে, অসুবিধা আমাদের তো কি? মনে হয় আমাদের মান সম্মান চলে রাইট, যায়। এটি হচ্ছে সমস্যা। আমরা আমাদের মানে সবসময় একটা পিয়ার রিকগনিশন চাই, সেই রিকগনিশন কিন্তু সন্তানের জন্য চাই না, আমরা চাই আমার জন্য, নিজের জন্য, আমার জন্য চাই। এই সমস্যাটা থেকে বের হইতে হবে আমাদেরকে, মাথা চেঞ্জ করতে হবে, মাথা চেঞ্জ করতে বদলাতে আমাদের হবে। মেন্টাল সেটটা চেঞ্জ না করলে আমরা শিশুদেরকে তার মতো করে বেড়ে উঠতে দিতে পারবো না। এটা কি হেলাল ভাই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায় না, যে এক্স্যাক্টলি আপনার বাচ্চার বয়স যখন এত থেকে এত হবে, মানে আপনি অ্যাটলিস্ট এরকম একটা সেমিনার অ্যাটেন্ড করেন, মানে এরকম করে কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায় কি না? যেহেতু আপনি একটি জায়গায় আছেন যেটি হয়তো বা আপনি একটা প্ল্যান করলেও এই প্ল্যানটিকে বাস্তব করা সম্ভব। না, অবশ্যই So- সেমিনার করা যায়, কিন্তু আমি আবার সেই পুরনো প্রথম দিককার কথায় চলে যাচ্ছি যে সেমিনার 2 ঘন্টার সেমিনার করে মানুষের মাইন্ডসেট পরিবর্তন করা কঠিন। হয়তো তার ভিতরে চিন্তা আসবে, পরিবর্তনের তাগিদ আসবে, কিন্তু পরিবর্তনটা শুরু করতে হবে ঘর থেকে, না, ঘর পরিবর্তনটা থেকেই শুরু হলো। করতে হবে স্কুলের কারিকুলামে, জি। পরিবর্তনটা শুরু করতে হবে আমার দৈনন্দিন আচরণের মধ্য দিয়ে। আমি একটা শিশুর সাথে কিভাবে আচরণ করছি, জি, আমি আমার শিশুর সামনে, আমার সন্তানের সামনে আরেকটি শিশুর সাথে কিভাবে কথা বলছি, কোন শব্দটা আমি উচ্চারণ করছি, জি। হ্যাঁ, সেটি কিন্তু আমার সন্তানের উপরে কিন্তু একটা বৈরী প্রভাব আসতে পারে। আমরা হয়তো, আপনি বললেন 30 বছর আগে, আমি একদম কোট আনকোট করে বলছি, 30 বছর আগে আমি তো বলতে পারি বাহ ওই ছেলেটি তো অনেক মোটা। 30 বছর আগে আমি বলেছি, আজকে যদি আমি শব্দটা বলি আমার সন্তান কিন্তু সাথে সাথে রিঅ্যাক্ট করবে, তাই না? সে বলবে না তুমি মোটাকে মোটা কেন বলছো, কেন বলেছো, ওর একটু ওজন, তুমি এটাকে কেন ওকে বডি শেমিং করছো। তার মানে কি তার কাছে এই ধারণাটা আছে এবং সে তার ধারণা দিয়ে কিন্তু আমার আচরণকে বিচার করছে। ফলে সেই জায়গাটা তোমার সতর্ক থাকতে হবে। কথা বলার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুব সতর্ক হতে হবে। সেই জায়গাটিতে সন্তানের সামনে আমরা এমন কোনো শব্দ উচ্চারণ করব না, এমনভাবে কথা বলবো না, এমনভাবে আচরণ করব না যেটি তার বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সে আমাদেরকে কনফ্রন্ট করে। ইস্কাশ এত চিন্তা করে এবং এরকম একটি শিক্ষা পেয়ে প্রত্যেক প্যারেন্ট তাদের বাচ্চাদেরকে বড় করতো। সো ইজ ইট ইনাফ যতটুকু অ্যাওয়ারনেস এই যে আপনি একা করছেন বা এরকম আরো কয়েকজন? কখনোই আমি করছি না, না, আরো আমি এটাই বলছি, সংখ্যাটা অনেক ছোট। Right. আমি বলছি সংখ্যাটা ছোট। না, আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়ছে, কিন্তু আমি বলবো যে আমাদের দেশের একটা জরিপ ছিল 2018-19, সেখানে প্রায় 18% মানুষের মধ্যে জি। এবং শিশু কিশোরদের মধ্যে 13% মানসিক রোগ ছিল। এটা জাতীয় জরিপ আমাদের। ও মাই গড, কত সালে বললেন? এটা 18-19 সালে। 18-19-এ 18% প্রাপ্ত বয়স্কদের মধ্যে 100 জনের মধ্যে 18 জনের কোনো না কোনো মানসিক রোগ আছে। ওকে। আবার শিশু কিশোরদের মধ্যে 18-এর নিচে যাদের বয়স, তাদের 100 জনের ভেতরে 13 জনের কোনো না কোনো মানসিক সমস্যা আছে। আর এর বিপরীতে আমাদের সাইকিয়াট্রিস্ট বা চিকিৎসক রয়েছে মাত্র 400 জনের মতো, আর সাইকোলজিস্ট রয়েছে 500 জনের মতো। ধরেন সব মিলে 1000 খানেক, তাহলে সংখ্যাটা খুব কম, খুবই কম। আবার যারা এই মানসিক সমস্যায় ভুগছে তাদের 8 থেকে 10% বেশি চিকিৎসা নিচ্ছে না, 90% চিকিৎসার আওতার বাইরে। আবার আমরা যখন মানসিক স্বাস্থ্য নিয়ে বেশি কথা বলছি, আমরা যারা আরবান এই শহরে থাকি, শহরে মানুষ, আমরা যারা এই কথাগুলো বলছি, যারা আমাদের আপনার অনুষ্ঠান দেখছেন বা আমাদের কথাগুলো অন্যান্য প্ল্যাটফর্মে শুনছেন, তারা কারা? তারা কিন্তু সে আরবান এলিট, তারাই কিন্তু শহরে মানুষ, তারাই কিন্তু একটি আমরা বলবো যে সুবিধাপ্রাপ্ত মানুষ। কিন্তু আমাদের এই গ্রামে গঞ্জে প্রান্তিক মানুষ যারা রয়েছে, ওই কৃষক, তাঁতি, কামার, কুমার, জেলে, তারা হয়তো খুব মানে এই জিনিসগুলোর সুযোগ পাচ্ছে না, কিন্তু তাদেরও তো মানসিক স্বাস্থ্য আছে, তাদেরও তো মন খারাপ হয়। এবং একজন কৃষকের যদি মন খারাপ হয় তাহলে কিন্তু আমার জাতীয় উৎপাদনশীলতার উপর একটা প্রভাব ফেলবে। আমার জেলের যদি মন খারাপ হয়, সে যদি মাছ ধরতে না পারে, তাহলে কিন্তু আমাদের জাতীয় উৎপাদনশীলতায় প্রভাব পড়বে। ফলে তাদের মানসিক স্বাস্থ্যের কথা কিন্তু আমরা একদমই ভুলে গেছি। তাদের মানসিক স্বাস্থ্যের কথা নিয়ে আমরা কখনোই আলোচনা করি না। আমি যতবার আলোচনা করি, যত জায়গায় আলোচনা করি, বেশিরভাগই কিন্তু আমাদের টার্গেট থাকে
পিরামিডের ঠিক উপরের অংশের জন্য। উপরের অংশে। যারা উপরের অংশে, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে জানে, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে জানতে চায়, শুনতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা কথাগুলো বলি। মানে একটা অনেকটা যেমন আমরা বলি যে তেলা মাথায় তেল দেয়া, Exactly. কিন্তু যাদের মানসিক স্বাস্থ্যের কথাটি কেউ উচ্চারণ করে না, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বড় জনগোষ্ঠীকে এই মানসিক স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসতে পারবো। সো আমাদের একদম রুরাল থেকে যদি আমরা Rural থেকে শুরু শুরু করি, করতে হবে। তাহলেই আসলে এই ব্যাপারটাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায়। জি। আমরা শুরুতে বলছিলাম বা আপনিও বলছিলেন যে আমাদেরকে একটু ভালো থাকার জন্য, ধরেন যারা অ্যাটলিস্ট এই যে মানসিক স্বাস্থ্য নামটি জানেন, এরকম কোটি কোটি মানুষ আছেন যারা হয়তো এই শব্দটাই জানেন না বা শুনেননি গানে। তো তাদের জন্য আসলেও ব্যাপারটা দুঃখজনক, খুবই দুঃখজনক। তাদের মন তো তাদেরও মন আছে এবং তারা তো এই জায়গাটিতে ফুল আনটাচ। তো এটা একটা কঠিন ব্যাপার, আমি নিজে খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। এটা খুব কঠিন নয়, কারণ আমরা কিন্তু একদম রুরাল জায়গাটা থেকে আমরা খুব কঠিন মনে করি না। আমি যেহেতু অনেকদিন আমাদের স্বাস্থ্য বিভাগে কাজ করছি সরকারিভাবে, তারা কিন্তু তাদের সেই টিকা নেওয়ার বিষয়টির ব্যাপারে সচেতন। আপনি দেখেন বাংলাদেশ কিন্তু পৃথিবীর কোনো উন্নত দেশের চাইতেও বেশি টিকা গ্রহণের হার আমাদের দেশে বেশি। আমাদের যে শিশুদের যে টিকাগুলো সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে এবং মানুষ কিন্তু তার বাড়িকে ছেড়ে দিচ্ছে টিকা দেওয়ার সময়, যে আমার বাসায় আপনারা টিকার ব্যবস্থা করেন। মানে একটা সোশ্যাল একটা সাপোর্ট সেখানে আছে, সোশ্যাল একটা পার্টিসিপেশন সেখানে আছে, দিচ্ছে টিকা। এবং আপনি দেখেন প্রেগনেন্ট মায়েদের যত্নের ক্ষেত্রেও কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগ অনেক এগিয়ে। আমাদের অ্যান্টিনেটাল চেক আপগুলো হচ্ছে, আমাদের এখন অনেকগুলো মানে গর্ভবতী মায়েরা সেই সেবাটা পাচ্ছেন। একটু মেন্টাল হেলথটাকে জুড়ে দিলেই কিন্তু ওই জায়গায় তার মানে এগুলো তো পাচ্ছে। এই যে আমাদের মেনস্ট্রুয়াল হাইজিন, যেটা 10 বছর আগে আমাদের উচ্চারণ করার মতো অবস্থা ছিল না, 20 বছর আগে ছিল না, 30 বছর আগে ছিল না, এখন কিন্তু আমার গ্রামের প্রান্তিক মেয়েরা তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় সামগ্রীগুলো সেগুলো তারা সংগ্রহ করতে পারছে এবং এই কথাগুলো স্কুলেও বলা হচ্ছে, এখন বলা হচ্ছে। তাহলে পরিবর্তন কিন্তু হচ্ছে। এই জায়গাটিতে শুধু আমাদের কাজ হচ্ছে মেন্টাল হেলথটাকে ওই জায়গাটিতে বসিয়ে দেওয়া। মানুষ যেভাবে টিকা গ্রহণে উৎসাহিত হচ্ছে, এটাতেও যেন প্রেগনেন্সির যত্নে, মায়ের যত্নে যেভাবে উৎসাহিত হচ্ছে, মেনস্ট্রুয়াল হাইজিনের ব্যাপারে যেভাবে উৎসাহিত হচ্ছে, ঠিক সেভাবে যেন আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উৎসাহিত হয়। এই ক্ষেত্রে রুরাল এরিয়াগুলোতে কি ওই যে আমরা যেটা বলি উঠান বৈঠক, উঠান সেশন, এরকম কি কাজগুলো দিয়েও শুরু করতে পারে কিনা সরকার? হ্যাঁ, এটা তো হচ্ছে, সরকার শুরু করেছে, হ্যাঁ, কাজগুলো হচ্ছে। এগুলোতে মানে আমি আবারও বলি যে উঠান বৈঠক করে, সেমিনার করে আসলে খুব বেশি আগানো যাবে না। মানুষগুলো তো জানে না, জানাইতে হবে। হ্যাঁ, উঠান বৈঠকের মধ্য দিয়ে জানবে, কিন্তু সবার আগে আমাদের কিছু স্টিগমা আছে মানসিক স্বাস্থ্য নিয়ে, কিছু ভ্রান্ত ধারণা আছে যে আমাদের কিছু মানে একটা আমরা বলবো যে ইন্ডিজিনিয়াস ট্রিটমেন্টের প্রতি আমাদের আগ্রহ খুব বেশি, যেই সমস্ত অবৈজ্ঞানিক চিকিৎসার প্রতি, সেই জায়গা থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। এক্ষেত্রে যারা আমাদের গ্রামের ওপিনিয়ন লিডার আছেন, হ্যাঁ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তাদেরকে কিন্তু মানুষকে অ্যাওয়্যার করতে হবে। তারা যদি বলেন, তারা যখন বলবেন যে মানুষের মন আছে, মনের রোগ হয়, মনের রোগের চিকিৎসা আছে, তখন কিন্তু মানুষ সেটিকে গ্রহণ করবে। ফলে আমাদেরকে আগে একটা আমরা বলবো যে একটা মডেল তৈরি করতে হবে, সেটা অনেকটা থিওলজিক্যাল মডেলের মতো। থিওলজি, মানুষের কাছে মানসিক স্বাস্থ্য মানে এটা একটা অচ্যুত, মানসিক স্বাস্থ্য মানে কাউকে বলা যাবে না, মানসিক রোগ মানে এটা নিয়ে আমাদের কথা বলা, চিকিৎসা করা যাবে না। এই যে একটা বিশ্বাস, এটা এক ধরনের ধর্মবিশ্বাসের মতো ঢুকে গেছে আমাদের ভিতরে। সুতরাং এই বিশ্বাসটাকে পরিবর্তন করতে হলে আমাদেরকে একটা মডেল তৈরি করতে হবে। একটু পরিবর্তন হয়েছে ভালোই, এখন এটলিস্ট মানুষ এটাকে, আমাদের দরকার হচ্ছে এটাকে ফ্যাশনে নিয়ে আসা। মানে ও স্টাইল করে বলবে আমি থেরাপিতে গিয়েছিলাম, মানে এখন না, এটাও হয়েছে, এটাও হয়েছে, আরবানেও হয়েছে, কিন্তু আমি আমার প্র্যাকটিসের জায়গা থেকে দুইটা জিনিস দেখি। এটা খুব মানে প্যারাডক্সিক্যাল, একটু বিপরীতধর্মী চিত্র। যেমন আমাদের রুরাল কোনো মানুষের যদি মানসিক রোগ হয় এবং সে যদি জানে বা বুঝতে পারে কোনোভাবে তার মানসিক রোগ হয়েছে, সে কিন্তু চিকিৎসা গ্রহণে বেশ সচেতন থাকে, না অনিচ্ছুক নয়, আমাদের ইচ্ছুক থাকে এবং সে চিকিৎসা গ্রহণ করে। উল্টো চিত্র পাই কিন্তু আমরা একটু আরবান এলিটদের মধ্যে। তারা মানসিক রোগ হলে প্রথমেই তাদের ডিনায়াল তৈরি হয় যে আমার কেন মানসিক রোগ হবে, আমি কেন মানসিক রোগ বলে কিছু নাই, বা তারা চিকিৎসা নেন ঠিকই, কিন্তু তারা চিকিৎসাটাকে খুব
স্বতঃস্ফূর্তভাবে নিতে চান না, একটু লুকিয়ে একটু গায়েবী চিকিৎসার মধ্যে থাকতে চান তারা। আমি যেটার নাম দিয়েছি গায়েবী চিকিৎসা, Right. মানে তারা চিকিৎসা নেবেন কিন্তু ওই চিকিৎসা কেউ জানবে না, কোনো কিছু জানানোর দরকার নাই, জানানোটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা তো কনফিডেন্সিয়াল থাকতে হবে। কিন্তু মানে আমি চিকিৎসা নিচ্ছি এটি তার নিজের কাছেই অ্যাকসেপ্টেড না। প্রথম কথা হচ্ছে আমার কথা আমি চিকিৎসা নিচ্ছি, কাউকে জানানোর দরকার নেই, এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, কিন্তু তাকে তো অ্যাকসেপ্ট করতে হবে চিকিৎসাটা। তিনি আসলে চিকিৎসাটা নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে নিচ্ছেন, তিনি অ্যাকসেপ্ট করছেন না। এই জায়গাটা পরিবর্তন না করলে কিন্তু লাভ হবে না। এই জায়গার পরিবর্তন হতে হবে সবার আগে, তাকে অ্যাকসেপ্ট করতে হবে চিকিৎসাটা। এক্স্যাক্টলি। আরেকটি জিনিস হচ্ছে আমরা যেটা আমি যেহেতু আসলে ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ নামে একটা ফাউন্ডেশনের সাথে আছি, আপনি হয়তোবা জানেন না, আমি নিজেও ক্যান্সার সার্ভাইভাল, আমি একটা জার্নি শেষ করেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই জার্নিটা যখন করেছি, শেষ করার পরে আমার বন্ধু একদিন বলল যে বেসিক্যালি কিডনির ক্যান্সার হয় মানুষের ভেতরে কোনো ভয় থাকলে। এবং তারপরে আমি অনেক জায়গায় দেখলাম যে হ্যাঁ, কারো ভেতরে যদি ছোটোবেলা থেকে লালন করে কোনো একটা ভয়, আতঙ্ক, মানে লুজ করে ফেলবে টাইপ কিছু একটা, তারপরে দেখলাম যে হ্যাঁ, তাদের নাকি কিডনিতে ঝামেলা হতে পারে। পরে আমার মনে হলো এটা কি একটা আশ্চর্যজনক বিষয় যে এক একটা মানুষের এক একটা ফোবিয়া, যেগুলো মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই ক্যারি করছি। আমি জানি না আপনার কি ফোবিয়া আছে, আমার ধরেন একটা ফোবিয়া আছে, ওনার আরেকটা আছে, আরেকজনের আরেকটা আছে। সো এগুলো যখন একদম ডে ওয়ান থেকে ক্যারি করছে এবং এটা আমরা এই এত জীবন একটা অলমোস্ট অনেকটা সময় পার করে ফেলেছি। সো এতটা সময় পার করার পর এগুলো বডিতে একটা নেগেটিভ রিয়াকশন দেয়, এক একটা অর্গানকে খেয়ে ফেলে, মানে ধরে ফেলে, যেটার আউটকাম হিসেবে বিভিন্ন অসুখ দেখা দেয় শরীরে। মানে তার মানে একটা মনের অসুখ বা একটা লিমিটেশনস কোথায় নিয়ে যে আটকে দেয় একটা মানুষকে, যে তার এটাতে মৃত্যু পর্যন্ত হয়। আমি এটা একটা ইয়েতেও দেখেছি, একটা বড় একটা রিসার্চ ওয়ার্কে দেখেছি। তখন আমি এটা পড়েছি, আমার মনে হচ্ছে ও মাই গড, এটা কিভাবে সম্ভব। এই জায়গাটাতে আমরা কিন্তু অ্যাওয়ার না। এটাকে আমরা বলি মাইন্ড বডি ডুয়ালিজম, মানে মন ও দেহের ভেতরে যে একটা ডুয়ালিজম, দুজনের মিলিত শক্তি কিন্তু একটা মানুষ, তাই না? তো কারো যদি শারীরিক স্বাস্থ্য খারাপ থাকে, তার মন ভালো থাকার কোনো কারণ নাই। আবার যদি কারো মানসিক স্বাস্থ্য খারাপ থাকে, মন খারাপ থাকে, তখন কিন্তু তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার কিন্তু সেই মন খারাপের প্রভাবটা পড়বে, তার বডির ইমিউনিটি কমে যাবে। সুতরাং একটি আরেকটির সাথে কিন্তু খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে মন ও শরীর দুটোকে কিন্তু আসলে আলাদা করার সুযোগ নাই। মন খারাপ থাকলে শরীরের ক্ষতি হবে, শরীর খারাপ থাকলে মন ভালো থাকবে না। এতগুলো এরিনা কোথায় কথা বলবো। আমার আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মন খারাপ থেকে বা অতি উৎসাহিত হয়ে স্পেশালি আমাদের যুব সমাজ, আমি যদি বলি ওই টিনএজ, তারা কিন্তু আসক্ত হচ্ছে সিগারেট, মদ, বিভিন্ন ধরনের মাধ্যম, যেগুলো তারা বুঝতেও পারছে না। কেউ হয়তো বা ওই যে বললাম অতি উৎসাহিত হয়ে সঙ্গ বলে একটা জায়গায় যাচ্ছে, কেউ হয়তো বা আবার ওই যে আপনি বললেন যদি একটা বাচ্চার আসলে ডিপ্রেশন থাকে, তো সে হয়তো বা ওই জায়গায় গিয়ে এটাকে সার্ভ করছে। এই জায়গাটিকে কিভাবে, এটা আবার অনেক লম্বা সময় ধরে কাজ হচ্ছে আমাদের দেশে। আমি জানি অনেক রিহ্যাবিলিটেশন হচ্ছে, অনেক কাজ হয়, আমি জানি না, মানে মনের জায়গা থেকে এটাকে আপনারা কিভাবে দেখছেন? রাইট, প্রথম যেটা আপনি বললেন যে তার ডিপ্রেশন বা মন খারাপের জায়গা থেকে কেউ নেশা গ্রহণ করছে, সেটিকে আমরা বলি ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম। মানে সে কোপিং করতে চায় তার খারাপ মনের সাথে, তার দুঃখজনক মনের সাথে, তার ডিপ্রেশনের সাথে। সে কোপিং করতে যে ম্যাল অ্যাডাপটিভ, মানে সঠিকভাবে কোপিং করতে পারে না, তখন সে কি বেছে নেয়? সে সেই ড্রাগগুলো বেছে নেয়, ঘুমের ওষুধ বেছে নেয়, ইয়াবা বেছে নেয়, বা যে কোনো ধরনের এক ধরেনের মাদককে বেছে নেয়, মাইন্ডকে ডাইভার্ট করতে, একটুখানি ইনহিবিট রাখতে। এর মধ্য দিয়ে তারা কিন্তু আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে। আর একটা হচ্ছে পিয়ার প্রেশার। ওই যে তারা উৎসাহিত হচ্ছে, বন্ধুরা বলছে চল একদিন খাই, একদিন খাইলে কিছু হয় না, আরে তুই না, আবার সে মনে করে যে মেলশোয়াজম যেটা আছে, মানে আমি একটা বাটা মানুষ, তো আমাকে বুঝাইতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি যদি ওদের সাথে এগুলো না খাই, তাহলে তো আমি গ্রুপ থেকে আউট হয়ে যাব, আমাকে তো, আমি ওদের সাথে চলতে পারবো না, তখন সে বাধ্য হয়ে খায়। এই যে পিয়ার প্রেশার, তার এক ধরনের কোপিং মেকানিজম, এই জায়গা থেকে সে প্রথমে নেশা গ্রহণ করা শুরু করে। যখন গ্রহণ করে তখন আমরা তাকে বলি ইউজার।
বা কনজিউমার, তখনও কিন্তু সে অ্যাডিক্ট নয়। তারপরে আস্তে আস্তে সে নিয়মিত গ্রহণ করে, তখন তাকে আমরা বলি হ্যাবিচুয়াল, মানে তার হ্যাবিটে পরিণত হয়ে যাচ্ছে, তখনও কিন্তু সে অ্যাডিক্ট নয়। এই হ্যাবিচুয়াল জার্নিতে ম্যাক্সিমাম মানুষই হ্যাবিচুয়ালে চলে যায়, হ্যাঁ, তারপরে হ্যাবিচুয়ালের আপনাদের কাছে পরের আসে। জায়গাটা হচ্ছে আপনার অ্যাডিকশন, পরের জায়গাটা হচ্ছে ডিপেন্ডেন্সি। যখন সে আনন্দ পাওয়ার জন্য নেশা নেয় না, যখন সে কষ্ট থেকে বাঁচার জন্য দরকার, উইথড্রয়াল থেকে বাঁচার জন্য, না নিলে খারাপ লাগে। এক একটা জার্নি কতটা লম্বা সময় হয়? এটা প্রত্যেক ব্যক্তির এবং ব্যক্তিত্বের উপর আলাদা করে নির্ভর করে, ডিপেন্ড করে, এবং কোন ধরনের নেশা সে নিচ্ছে তার উপরে নির্ভর করে। আমরা যদি কিছু নেশা আছে যেটা খুব দ্রুত নির্ভরশীলতায় চলে আসে। আমি যদি খুব বলি দ্রুত। কমন যেটা আমরা চারপাশে দেখতে পাই, ধরেন বাংলাদেশে গাঁজা। কমনলি গাঁজা, সিগারেট, এগুলাকে দেখতে পাই। সিগারেটকে তো আমরা হার্ড ড্রাগ বলি না, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি মানে আসক্ত হচ্ছে ওইটাই। গাঁজাতে। ওকে। এবং গাঁজা কিন্তু বেশ সহজেই আসক্তি তৈরি করে জি। অন্যান্য নেশার দ্রব্যের চাইতে। এছাড়া হিরোইনও করে খুব দ্রুত, গাঁজাও খুব দ্রুত করে, এবং এই আসক্তিটা তাকে একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি করে প্রথম, যেটা না খেলে আমি চিন্তা করতে পারবো না, এটা না খেলে আমি পড়ায় মন দিতে পারবো না, এটা না খেলে আমার মেজাজ ঠিক রাখতে পারবো না। তখন সে কী করে, বাধ্য হয়ে এগুলো নেওয়া শুরু করে, এবং হ্যাবিচুয়াল থেকে তার ভেতরে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়, এবং ডিপেন্ডেন্সিটা হচ্ছে প্যাথোলজিক্যাল, তখন কিন্তু চিকিৎসা দিতেই হবে। আর হ্যাবিচুয়াল ইউজার তাদেরকে যদি আমরা কোনোভাবে মোটিভেট করতে পারি, তখন কিন্তু চিকিৎসকের সাহায্য ছাড়াই, মানে আমরা বলছি বিশেষজ্ঞের সাহায্য ছাড়াই তাদেরকে সরিয়ে আনা সম্ভব, বের করে আনা সম্ভব। কিন্তু যারা ডিপেন্ডেন্সি হয়ে গেছে তাদেরকে অবশ্যই চিকিৎসকের সাহায্য লাগবে, ফর্মাল একটা মেডিকেশন লাগবে, ফর্মাল কাউন্সেলিং লাগবে, এটা ফর্মাল প্রসেসের মধ্যে যেতে হবে। মেডিকেশন, কাউন্সেলিং, মোটিভেশনাল ইন্টারভিউইং বলি আমরা, এমআই টেকনিক, সেগুলো সবগুলো তাকে করতে হবে। ও মাই গড, আমি আসলে যদি আমি বলেছি যে আজকে আমার কোটি কোটি প্রশ্ন, আমি 1 ঘন্টা পার করে চলে গেছি হেলাল ভাইয়ের সাথে কথা বলতে বলতে, কিন্তু আমি এখন আমার মনে হচ্ছে আমার অনেক প্রশ্ন আছে, বাট এত প্রশ্ন তো এখন করা যাবে না। কিন্তু আমি অবাক হচ্ছি যে আমাদের অজানা, পুরো জগৎটাই অজানা, এই জগৎটাই অজানা, আমরা জানি না, কিন্তু এই জগৎটা সবার আগে আমাদের জানা উচিত। মানে ঠিক যেটা আমাদের আগে জানা উচিত সেটা আমরা জানি না। মানে কি দুর্ভাগ্যের একটা বিষয়, কি কষ্টের একটা বিষয়। মানে আমি বারবার যখন শুনছি হেলাল ভাই এত সহজ করে বলছে, আমার দুঃখ লাগছে সাথে সাথে। মানে আমার এক্সপ্রেশন দেখে আপনারা হয়তো বুঝবেন, আমার সাথে সাথে আমি কেমন যেন দুঃখ পেয়ে যাচ্ছি, আবার উঠে যাচ্ছি যে না, এই জায়গাটি আমাদের জানতে হবে, এই জায়গাটা আমাদের আরও অনেক জানতে হবে। দরকার হলে আমি এই পডকাস্টটি যদি আপনাদের কাছে মনে হয় ইনফরমেটিভ, আপনাদের কাছে যদি এটা আপনাদের সাহায্যে আসে, এবং আমরা এটাকে হতে পারে সিরিজ ওয়াইজও করতে পারি, শুধু অ্যাওয়ারনেস জেনারেট করার জন্য। আপনাদের যাদের দরকার আপনারা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের চারপাশে যদি আপনারা এই ইনফরমেশনগুলো ছড়িয়ে দিতে পারেন, অ্যাটলিস্ট জানার জায়গা থেকে। আমি নিজেই আজকে অনেকগুলো বিষয়, আমি নিজেও অনেকগুলো জায়গায় কানেক্টেড আছি, সোশ্যাল ওয়ার্কের সাথে, নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকার ফলে এরকম অনেক বিষয় আমার সামনে আসে, আমি দেখি, আমি বুঝি, এবং আমি নিজেও মেন্টাল হেলথের জায়গাটাকে অ্যাডপ্ট করার জন্য আমি নিজেও টুকটাক ছোট ছোট কোর্সও করেছি, যেন আমি আমার নিজের মানসিক জায়গাটাকে শক্ত করে ধরে রাখতে পারি সেটার জন্য। তো তারপরও আমি দেখেছি এই জায়গাটা পুরোটাই অজানা আমার জন্য অজানা। আপনারা হয়তো বা অনেকে জানেন, কিন্তু তারপরেও আমার মনে হয় আরও অনেক জানার আছে। সো যদি হেলাল ভাই আসলেই এটা কাজের হয়, আমরা এই ভিডিওটা যারা আমাদেরকে দেখছেন যদি তারা মনে করেন, তখন হতে পারে যে আমরা সিঙ্গেল একটা সাবজেক্ট করে করে আমরা হতে পারে কয়েকটা সিজন আমরা হয়তো বা এটা একটু কথা বলতে চাই, বিকজ এটা আমাদের অনেক দূর যেতে হবে। আর আপনি আজকে যে বিষয়গুলো বললেন, আমি বললাম যে আমি আসলে অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে আছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে যতগুলো একটু বড় সংগঠন আছে, মোটামুটি কোনো না কোনোভাবে আমার সৌভাগ্য হয় আমি সেগুলোর সাথে যুক্ত আছি। কোথায় কোথায় আসলে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব, আর স্পেশালি ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভে যারা ক্যান্সার পেশেন্ট, তাদের একটা মনের একটা বড় শক্তির জায়গা জরুরি। সো ওই জায়গাটিতেও আমি আপনাকে একটু ইনভাইট করব, আপনাকে আমরা চাইবো ওখানে আপনি আসবেন, এবং ক্যান্সার সার্ভাইভাল যারা আছে বা যারা অনগোয়িং প্রসেসে আছেন, যারা যুদ্ধ করছেন, তাদেরকেও হয়তো বা এই যে কয়টা লাইন কথা তাদেরকে বাঁচার আরেকটা সুযোগ দিবে বা দেখার একটা চোখ খুলে দিবে, সেই জায়গাটা নিয়েও কাজ করতে পারবো। আর আপনি যেটা বললেন ওই জায়গা থেকেও আমরা কিছু কাজ
বিভিন্ন জায়গা থেকে আপনার সাথে আমরা যুক্ত হতে চাইবো। তো যেখানেই সুযোগ থাকবে ডেফিনেটলি আমি এসে যাব আপনার কাছে। আপনি আবারও আবদার হিসেবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েন। আর ডেফিনেটলি আমাদেরকে অনেক কাজ করতে হবে এই জায়গাতে, এবং আমাদেরকে সামনে যেতে হবে যদি আমাদের এই যুব সমাজ, আমাদের সংসার, আমাদের লাইফ প্রত্যেকের যদি আসলে ঠিক রাখতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ। আমি তো বলে ফেললাম, এখন আমি চাইবো আপনার হিসেবে, আপনার দেখার চোখে, আপনি যে সাবজেক্টটি নিয়ে আপনি এক্সপার্ট কাজ করে যাচ্ছেন এই যে এত বছর ধরে, আপনার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে যারা আজকে আপনাকে শুনলো, তাদের জন্য আপনার আসলে বলার জায়গাগুলো কি আপনি যদি একটু বলেন, তারা হয়তো বা একটু জেনে ওইটাকে ফলো করলো। চিকিৎসকরা তো মানসিক সমস্যা হলে রোগীদেরকে প্রেসক্রিপশন দিয়ে থাকি, এটা আমাদের ক্লিনিক্যাল প্রেসক্রিপশন। কিন্তু এই ক্লিনিক্যাল প্রেসক্রিপশনের বাইরে তারা কাউন্সেলিং গ্রহণ করেন, সাইকোথেরাপি গ্রহণ করেন, সেটাও ক্লিনিক্যাল চিকিৎসা। এর বাইরে কিন্তু রয়েছে সোশ্যাল প্রেসক্রিপশন, অর্থাৎ সামাজিক কিছু প্রেসক্রিপশন, সমাজের কিছু কাজ। একটি অ্যাডোলেসেন্টকে যদি আমরা খেলার সাথে যুক্ত করতে পারি, তাকে যদি আমরা কোনো শিল্পচর্চার সাথে যুক্ত করতে পারি, কোনো ভালো সমাজসেবার সাথে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু তার মানসিক বিকাশটা অনেক ভালো হবে। এবং আমরা একটা জায়গা থেকে বলি যে আমরা সবসময় এই শিশু কিশোরদের আচরণকে পরিবর্তন করতে চাই। বাবা মার অনেক অভিযোগ, ও কেন কথা বলে না, ও কেন ঘাড় গোছ করে বসে থাকে, ও কেন কথায় কথায় রেগে যায়, ও কেন ঘরের দরজা বন্ধ করে থাকে, সারাদিন কেন মোবাইল ব্যবহার করে। আমরা বলবো শিশু কিশোরদের আচরণগুলো পরিবর্তন করার জন্য বাবারা অনেক বেশি আমাদের কাছে বলে থাকেন, জানতে চান। আমরা একটা মেসেজ শুধু দিতে চাই যে সন্তানের বা এই শিশু কিশোরদের যে কোনো আচরণ পরিবর্তন করার আগে নিজের আচরণ পরিবর্তন করতে হবে। মা বাবারা যদি তার নিজের আচরণের দিকে তাকান, একটু রিফ্লেক্ট করেন, সেটিকে পরিবর্তন করতে পারেন, তাহলে সন্তানের আচরণ পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী। আর সবশেষে বলবো, আমরা চুলের যত্ন নেই, ত্বকের যত্ন নেই, নখের যত্ন নেই, আমরা যেন ঠিক সেইভাবে আমাদের মনের যত্নটাও নেই। সবাইকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। আহা, কি দারুণ করে বললেন। আমি শুনছিলাম, ভাবলাম এখন কি হেলাল ভাই বলবে চুলের যত্ন। আচ্ছা, মানে এটা তো আসলে সব আমার সাথে চলে যাচ্ছে, তো এই জন্য আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। নাইস, খুব সুন্দর করে বলেছেন হেলাল ভাই। সত্যি আমরা আমাদের বাহ্যিক যত্নে এত মনোযোগ দেই, আমাদের ইনার সাইডের যত্নটা আসলে বেশি দরকার, ওখানে বেশি কাজ করা দরকার। দুটোই দরকার, তবে আমরা বলবো মনের যত্নটা উপেক্ষিত থাকে, এটা যেন আমরা উপেক্ষা না করি। নিজে একটু চুল সুন্দর হলে মিররে দেখলেই মন ভালো হয়ে যায়, কিন্তু মনটাকেও ভেতর থেকে ভালো থাকলে তখন চুল ভালো হলে আরো বেশি ভালো নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ হেলাল ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।